হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। আজকে আমরা রেশিও এবং প্রপোর্শনের কিছুটা অঙ্ক করব এবং মোস্ট রিপিটেড অঙ্ক যেগুলো ডব্লিউইপি বা কেপিতে যে টাইপের মোস্ট রিপিট হয় যে অঙ্কগুলো, সেই টাইপের অঙ্কগুলো আজকে প্র্যাকটিস করব। এবং নেক্সট ডে আমি আরও কিছু অনুপাত সমানুপাতের অঙ্ক তোমাদেরকে করিয়ে দেবো। তারপর অনুপাত সমানুপাতের পুরো কনসেপ্টও তোমাদের বোঝা হয়ে যাবে এবং সাথে সাথে অঙ্কও করা হয়ে যাবে। তারপর আমি যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে তোমাদের সূচক। অনেকে সূচকে প্রবলেম হচ্ছে, আর এখন রিসেন্টলি সূচক থেকে দুটো প্রশ্ন যে কোনো এক্সামে চলে আসছে। আর যারা ডব্লিউবিপি এসআইয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তাদের জন্য তো সূচক মাস্ট, কারণ 2 থেকে 3 নম্বর সূচক থেকে ধরে নাও পড়বেই। এবং 2 থেকে 3 নম্বর পড়ছে, 2 থেকে 3 নম্বর বলাটা ভুল, 2 থেকে 4 নম্বর, মানে একটা বা দুটো প্রশ্ন সূচক থেকে তোমাদের প্রিলিমসে আসবেই। এবং সূচকের অঙ্ক খুবই ইজি, তোমাদেরকে কনসেপ্টটা আমি একবার বুঝিয়ে দেবো, তাহলে তোমাদের অসুবিধেই হবে না যে সূচকের অঙ্ক নিয়ে, বা কোনো মনে কনফিউশনই থাকবে না যে কিভাবে করতে হয়। তো এটা লেকচার নম্বর ম্যাথ সাকসেস ব্যাচের লেকচার নম্বর 12 বা 13 আই থিঙ্ক। তো এতদিন তোমরা আমার পাশে ছিলে, আশা করি ভবিষ্যতেও পাশে থাকবে। এবং যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার খুব তাড়াতাড়ি 20K সাবস্ক্রাইবার হয়ে যাবে এবং আমরা 20K ইউটিউব ফ্যামিলি হয়ে যাব। তো চলো শুরু করা যাক, বেশি না বকে। এবং টেলিগ্রাম চ্যানেল যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো টেলিগ্রাম চ্যানেলও সাবস্ক্রাইব করে দিও। তো আজকে যে প্রথম প্রশ্ন, সেই প্রশ্নটা দেখো, সেটা হচ্ছে, দেখো এখানে বলেছে A/B = 5:7, B/C = 5:7, তাহলে 7A/5B এর মান নির্ণয় করো। দেখো অঙ্কটা করার আগে আমি যেটা বলেছিলাম এর আগের দিন, A/B যদি 5:7 থাকে তাহলে সেক্ষেত্রে আমরা A-কে 5 আর B-কে 7 ধরতে পারি, বা হচ্ছে কে আকারেও ধরতে পারি, যে একে ধরলাম তোমার 5কে, বিকে ধরলাম 7কে। কিন্তু বুঝতে হবে যে কখন কে ধরতে হবে, কখন ধরতে হবে না। দেখো এখানে এ এর সঙ্গে বি গুণ নেই, বা এ এর সঙ্গে এ গুণ নেই, তার মানে এখানে এ বি মানে যে রাশিগুলো রয়েছে সেই রাশিগুলোর গুণ আকারে নেই। তো গুণ আকারে না থাকলে সেক্ষেত্রে কে ধরার দরকার নেই। অনেক প্র্যাকটিস করার পর যখন তোমরা প্র্যাকটিস করে ফেলবে তখন তোমরা দেখেই বুঝতে পারবে যে কে ধরতে হবে না কি ধরতে হবে না। বা তোমরা যদি কে নাও ধরো তাও হচ্ছে, তখনও আনসার ঠিক করতে পারবে না ধরা সত্ত্বেও। কিন্তু যারা বুঝতে পারছো না যে কে ধরতে হবে না বুঝতে পারছি না, তাদেরকে আমি অবভিয়াসলি বলবো কে ধরে নিতে। দেখো এক্সাম হলে যদি আমি অঙ্ক করতাম, আমি এত কিছু লিখতাম না, আমি জাস্ট লিখতাম A/B/A/B/C এইভাবে লিখতাম। কত হচ্ছে এখানে দেখো, বি এর ভ্যালু এখানে 7 আর এখানে 5, তাহলে ম্যাচ করাতে গেলে এটাকে 5 দিয়ে এটাকে 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হয়ে গেল 25, 5 7 35 এবং 7 7 49, এটা হয়ে গেল তোমার A/B/C। কিন্তু যেহেতু আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে কিভাবে করতে হবে, আমি পুরোটাই লিখে করব। তো A/B সমান দেখো এখানে বলেছে 5:7, আর B/C সমান কি বলেছে 5:7। দেখো এখানে কমন জিনিস হচ্ছে বি, তার মানে বিকে ম্যাচ করাতে হবে। এখানে B 7 আছে আর এখানে রয়েছে 5, তো মেলাতে গেলে এটাকে 5 দিয়ে গুণ করবো আর এটাকে কত দিয়ে গুণ করবো 7 দিয়ে, তবে দেখো বি মিলে যাচ্ছে, তাহলে এটা 25:5 7 35 হলো, আর এটা 35 এখানে হচ্ছে তোমার 5 7 35 7 7 49, তাহলে দেখো বি দুটোতেই 35 মিলে গেছে। তার মানে আমি A/B/C কত পেলাম 25:35:49। দেখো এই অঙ্কটাতে কে ধরার দরকার নেই, তাই আমি এর ভ্যালু শুধু 25ই ধরছি, কে ধরছি না। তো আমাকে কি বের করতে বলেছে 7A/5B, তাহলে 7A/5B কত 7, এর ভ্যালু কত 25, তাহলে 25:5 ইন্টু বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে 35, তাহলে হয়ে গেল 35। তো এখানে 7 দিয়ে ক্যালকুলেশন করলে 5, আর এখানে দেখো দুটো 5 পাচ্ছে মিলে 25, তার মানে 25:25 মানে 1:1, বা এটা দিয়েও কাটতে পারো, 5 5 মিলেই 25 কেটে যাবে, দুদিকেই কিছু পুরোটাই কাটাকুটি চলে গেছে, আর পুরোটাই কাটাকুটি চলে গেছে মানে আনসার তোমার 1 আর 1 হবে। তো 1 1 হলে অপশন 3 আমাদের সঠিক উত্তর। এবার দেখো নেক্সট অঙ্কে চলে যাব। তো এটা হচ্ছে ডব্লিউবিপির মোস্ট ফেভারিট অঙ্ক, ডব্লিউবিপি বলো বা কেপি বলো, তো যে কোনো ডব্লিউবিপি কেপির এক্সামে এই অঙ্কটা তো প্রত্যেকবার কমন, যে এই অঙ্কটা পড়বেই। তো এখানে দেখো বলেছে একটি ব্যাগে 2:3:5 অনুপাতে 550 টাকা
50 পয়সা, 25 পয়সা এবং 20 পয়সার মুদ্রা রয়েছে। ঠিক আছে, তাহলে একটা ব্যাগে 3 রকমের মুদ্রা, একটা থলেতে 3 রকমের মুদ্রা রয়েছে। একটা হচ্ছে 50 পয়সার মুদ্রা রয়েছে, একটা 25 পয়সার মুদ্রা রয়েছে, একটা 20 পয়সার মুদ্রা রয়েছে। কোন অনুপাতে রয়েছে? 2, 3, 5। মানে 50 পয়সার মুদ্রা যদি দুটো থাকে তাহলে 25 পয়সার মুদ্রা থাকবে 3টে, আর এখানে তোমার 20 পয়সার মুদ্রা থাকবে 5টা। তো এই অনুপাতে রয়েছে। তো এই অনুপাতটাকে আগে আমি লিখে নেব। তো অনুপাতটাকে লিখে নিচ্ছি। কত অনুপাতে রয়েছে? 2:3:5 অনুপাতে রয়েছে। ঠিক আছে, তো আমি ধরেই নিচ্ছি যে 50 পয়সার মুদ্রা রয়েছে দুটো, তারপর নেক্সট 25 পয়সার মুদ্রা রয়েছে, 25 পয়সার মুদ্রা রয়েছে 3টে এবং 20 পয়সার মুদ্রা রয়েছে 5টা। এবার দেখো 50 পয়সা মানে কি? 50 এদিকে যদি পয়সা হয় তাহলে পয়সাকে টাকাতে কনভার্ট করতে গেলে কি করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়, বা 50 মানে হচ্ছে আমরা জানি হাফ টাকা। আবার সেরকমই 25 মানে হচ্ছে তোমার 1/4 100 দিয়ে ভাগ করলে, আর 20 পয়সা মানে কত? 1/5 100 দিয়ে ভাগ করলে আমরা পাই 1/5 টাকা। তার মানে দেখো দুটো হাফ টাকা মিলে কত টাকা তৈরি হবে? 2 ইন্টু হাফ মানে ঘুরিয়ে 1 হলো, প্লাস 3টে 1/4 টাকা মিলে হবে 3/4 টাকা, প্লাস 5টা 1/5 টাকা মিলে 5 ইন্টু 1/5 মানে হয়ে যাবে 1 টাকা। তার মানে টোটাল আমার হিসেবে কত টাকা রয়েছে? আমার হিসেবে টোটাল রয়েছে এখানে নিচে 4 লসাগু, আর 4 এদিকে চলে আসবে, এদিকে চলে আসবে, 4 4 8 আর 3 11। তার মানে 11/4 টাকা রয়েছে আমার হিসেবে। বাট এখানে প্রশ্নে কত বলেছে? কত টাকা রয়েছে? 550 টাকা। তার মানে আমার হিসেবে যে 11/4 টাকা সেটার ভ্যালুই হচ্ছে 550 টাকা। তাহলে 1-এর ভ্যালু কত? ক্যালকুলেশন করো, এটা দিয়ে কাটলে 50, 4টা ওইদিকে গুণ হয়ে যাবে 200। তার মানে 1-এর ভ্যালু 200। অর্থাৎ আমি এখান থেকে বুঝতে পারলাম যে 1-এর ভ্যালু যেহেতু 200, তার মানে এই 2-এর ভ্যালু কত? 2-এর ভ্যালু হচ্ছে 400। 2-এর ভ্যালু হচ্ছে 400। ঠিক আছে, 3-এর ভ্যালু কত? 3-এর ভ্যালু হচ্ছে এখানে 3 দুগুণ 600। আর 5-এর ভ্যালু কত? 5-এর ভ্যালু এখানে হচ্ছে 5 200 1000। তার মানে 50 টাকার 50 পয়সার নোট রয়েছে 400টা, 25 পয়সার নোট রয়েছে, কয়েন রয়েছে 600টা, এবং 20 পয়সার কয়েন রয়েছে 1000টা। এবার দেখো প্রশ্নে বলেছে 50 পয়সা এবং 20 পয়সার মুদ্রার দ্বারা তৈরি টাকার পার্থক্য। তাহলে 50 পয়সার মুদ্রার দ্বারা তৈরি টাকার পার্থক্য কত? তাহলে 50 পয়সা রয়েছে 400টা, এক একটার ভ্যালু হাফ, তার মানে টোটাল 50 পয়সার ভ্যালুর হচ্ছে 200 টাকা। 200 টাকা হচ্ছে টোটাল ভ্যালু। আর 20 পয়সারটা দেখো, 20 পয়সারটা হচ্ছে এক একটা 1/5, টোটাল রয়েছে 1000টা, 1000টা কয়েন, প্রত্যেকটার ভ্যালু 1/5। তাহলে ক্যালকুলেশন করলে হয় 200 টাকা। তার মানে 50 পয়সারও ভ্যালু হচ্ছে তোমার 200 টাকা, আর 20 পয়সার মুদ্রার দ্বারা তৈরিও ভ্যালু 200 টাকা। তাহলে কোনো পার্থক্য থাকছে কি? কোনো পার্থক্য থাকছে না। 200 থেকে 200 বিয়োগ করো, পার্থক্য কত? 0 টাকা। তার মানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4, 0 টাকা হচ্ছে পার্থক্য। এবার নেক্সট দেখো, এখানে বলেছে এ ও বি এর বয়সের অনুপাত 3:5। লিখে নিচ্ছি এ ও বি 3:5। এবার দেখো বলেছে বি এর বয়স এ এর বয়সের থেকে 8 বছর বেশি। দেখো আমি তোমাদেরকে ডিভিজিবিলিটি রুল শিখিয়েছিলাম। ডিভিজিবিলিটি রুল দিয়ে যদি করতে চাও তাহলে দেখতে পারো যে এর বয়স জানতে চেয়েছে, আর এখানে রয়েছে 3। তাহলে এর বয়স হচ্ছে 3-এর গুণিতক হবে, 20 3-এর গুণিতক নয়, অপশন ক্যান্সেল, 10 3-এর গুণিতক নয়, অপশন ক্যান্সেল, শুধুমাত্র পড়ে থাকলো 12 আর 15। তো 12 আর 15-র মধ্যে আমি চোখে দেখেই বুঝতে পারছি যে আনসারটা 12ই হবে। কারণ দেখো এখানে 3-এর ভ্যালু যদি 12 হয় তার মানে 1-এর ভ্যালু হয়ে যাচ্ছে কত? 4। তাহলে 1-এর ভ্যালু 4 হচ্ছে, তার মানে এটাকেও 4 দিয়ে গুণ করলে আমি আনসার বিয়ের বয়স 20 বছর। তবেই দেখো দুজনের বয়সের পার্থক্য 8 বছর হচ্ছে। বিয়ের বয়স এর থেকে 8 বছর বেশি হচ্ছে যদি আনসারটা 12 হয় তবে। তো সঠিক উত্তর এখানে আমি করে দিলাম, আনসার হচ্ছে 12। তো সঠিক উত্তর হয়ে গেল 12 বছর। কিন্তু এটা যদি তুমি বুঝতে না পারো যে কি করে হলো, তাহলে সেক্ষেত্রে কি করবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি জাস্ট এখানে দেখো এই সমস্ত কিছু এখন করলাম না, দুটো অপশান নালিফাই করে দিয়েছি। এবার দেখো এ এর বয়স এবং বি এর বয়স বলে দিয়েছে 5। তো এখানে দেখো বয়সের পার্থক্য কত? বয়সের পার্থক্য হচ্ছে 2। কিন্তু এখানে দেখো বয়সের পার্থক্য কত বলে দিয়েছে? 8। তার মানে এই 2-এর ভ্যালুই হচ্ছে 8। তাহলে 1-এর ভ্যালু কত? 1-এর ভ্যালু হচ্ছে 4। তাহলে 1-এর ভ্যালু 4 হলে এ এর বয়স আমি এখান থেকে দেখতে পাচ্ছি 3। তার মানে এ এর বয়স হয়ে যাবে, 1-এর ভ্যালু 4 হলে 3-এর ভ্যালু কত হয়ে যাবে? 4 দিয়ে গুণ করতে হবে, মানে 12 বছর। তো হয় এর আগেরটা দিয়ে করতে পারো বা এটা দিয়ে করতে পারো, যে কোনো একটা প্রসেস করো, খুব ইজিলি অঙ্কগুলো হয়ে যাবে। নেক্সট দেখো
এখানে বলেছে, আচ্ছা এই প্রশ্নটা কমন চলে আসছে, এটা আমি করেই দিলাম এক্ষুনি। নেক্সট দেখো 3m/8n = 24p হয়, তাহলে m/n/p এর মান কত? তো যখনই এই টাইপের থাকবে 3m/8n = 24p, তাহলে যদি তোমাকে m/n আমি একটু নিচে লিখি তাহলে বোঝাতে সুবিধা হবে, m/n/p যদি থাকে তাহলে আমি এটাকে কি লিখবো? এটাকে লিখবো হচ্ছে 1/3, মানে জাস্ট এমটাকে উল্টে দাও, এনটাকে উল্টে দিলে পেয়ে গেলাম 1/8, পিটাকে উল্টে দিলে পেয়ে গেলাম আমি 1/24। কেন পেলাম দেখো, এবার আমি তোমাদেরকে বলছি যে কেন এটা লিখলাম। এক্সাম হলে অত কে ধরার সময় নেই বা বের করারও সময় নেই, কিন্তু তোমাদের কনসেপ্টের জন্য আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। নাহলে একদম ডিরেক্ট এটা 24 দিয়ে গুণ করো, 24 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 8, আর এটা হয়ে যাবে 3, আর এটা হয়ে যাবে 1, তার মানে 8:3:1 আমরা আনসার পেয়ে গেছি। কিন্তু এই যে 1/3, 1/8 আর 1/24 কেন করলাম সেটা দেখো, এটা তিনটেই সমান, তাহলে তিনটে ভ্যালুকে আমি একটা ভ্যালুর সঙ্গে ইকুয়াল ধরে নিলাম কে, তাহলে একবারে পেলাম আমি 3m সমান কে, তাহলে m সমান k/3, আর একবার পেয়ে গেলাম আমি 8n সমান কে, তাহলে n সমান হয়ে গেল k/8, আর একবার পেয়ে গেলাম আমি 24p = k, তাহলে p সমান k/24। তার মানে আমি এখানে কেটা জাস্ট লিখিনি, কে লেখার দরকার নেই কারণ এটাও গুণ আকারে নেই, সেই কারণে আমি কে বাদ দিয়ে শুধুমাত্র এটাকে 1/3, 1/8, বা কে এর জায়গায় তুমি 1 ধরতেও পারতে, তাহলে 1/3, 1/8, 1/24 ডিরেক্টলি চলে আসতো। এক সেকেন্ড আমি একটু জল খেয়ে নিই। তাহলে দেখো কি করে হলো সেটা বুঝতে পারলে? তার কারণ তুমি এক্সাম হলে কে ধরার সময় পাবে না, কারণ এক্সাম হলে অতটা সময় দেওয়ার মতো সময় তোমার কাছে নেই। তো তুমি একদম ডিরেক্টলি এটা লিখবে, এবং দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে 3, 8 আর 24-এর লসাগু হচ্ছে 24, তাই আমি 24 দিয়ে গুণ করে দিলাম, এবং 24 দিয়ে গুণ করলে এটাকে যদি 24 দিয়ে গুণ করি তাহলে 3 8 24, তাই 8 হলো, এটাকে 24 দিয়ে গুণ করলে কাটাকুটি করলে আমি 3 পাবো, আর এটাকে 24 দিয়ে গুণ করলে 24 কেটে গিয়ে 1 পড়ে থাকবে। তো সঠিক উত্তর অপশন 4। এবার দেখো নেক্সট, 6 ভাইয়ের গড় বয়স হচ্ছে 15 বছর, তাদের সাথে যদি তাদের পিতাকেও অন্তর্ভুক্ত করা হয় তাহলে গড় বয়স 7 বছর বৃদ্ধি পায়, তো পিতার বয়স নির্ণয় করো। তো এই অঙ্কটা যদিও অনুপাতের অঙ্ক নয়, তবুও আমি করিয়ে দিচ্ছি কারণ অনুপাতের অঙ্কের মধ্যে চলে এসছে। যাই হোক, 6 ভাইয়ের গড় বয়স কত? 15 বছর, তাদের সাথে পিতাকে অন্তর্ভুক্ত করা হলো, গড় বয়স বৃদ্ধি পেল কত? গড় বয়স বৃদ্ধি পেল 7 বছর, তাহলে 7 বছর গড় বয়স বৃদ্ধি পেল, তার মানে গড় বয়স এখন হয়ে গেল 22। তো এবার দেখো এখন কত টোটাল লোক হয়ে গেছে? 7 জন লোক হয়ে গেছে। তো যেহেতু 7 জন লোক হয়ে গেছে এখন, তো 7 জনকে সে টোটাল কত করে বাড়িয়েছে? 7 করে বাড়িয়েছে, তার মানে 7 7 49 বাড়িয়েছে। তো 49 যেহেতু বাড়িয়েছে, তবেই গড় বয়স 7 বছর বেশি হয়েছে। তো আগে ছিল টোটাল সবার 15, এখন কত নিয়ে এসছে? 49, তাহলে 9 আর 5 কত? 14, 4 হাতে 1, 4 আগে 5 আর আগে 6, তার মানে তার বয়স 64 বছর। তো এটাও একটা প্রসেস, গড়ের অঙ্ক তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছিলাম এর আগে, তো যারা এই প্রসেসটা জানো তারা করতে পারো। যে দেখো 15 বছর তাদের গড় বয়স ছিল, প্রত্যেককে 7 করে বাড়িয়েছে, কিন্তু আগে 6 জন ছিল, এখন 7 জন হয়েছে, তার মানে তার নিজেকেও 7 বাড়াতে হয়েছে, তাহলে টোটাল কত বেশি এনেছে? সে টোটাল 49 বেশি এনেছে। তো 49 যদি বেশি নিয়ে আসে তাহলে কি হবে? তাহলে তার বয়স, আগের গড় বয়স 15 ছিল, তো 15 থাকার ফলে কি হয়েছে? এই 49 বেশি এনেছে, তো জাস্ট যোগ করলাম, 64 বছর পেয়ে গেলাম। এছাড়া দেখো 6 ভাইয়ের গড় বয়স 15 বছর, 6 জনের গড় বয়স 15 বছর, মানে টোটাল মোট বয়স কত? মোট বয়স 90 বছর। ঠিক আছে, এবার যদি বলেছে তাদের সাথে পিতাকে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে পিতাকে অন্তর্ভুক্ত করা হলে 7 জনের গড় বয়স 22 বছর হয়, 7 গড় বয়স বৃদ্ধি পায়, তাহলে বৃদ্ধি পায় তো 22 বছর হয়, তাহলে মোট বয়স কত? মোট বয়স 7 × 14, 4 হাতে থাকলো 1, 7 × 14, 1 15, 154 বছর। তার মানে পিতার বয়স কত? পিতার বয়স 154 - 90, তাহলে বিয়োগ করলে আমি পেয়ে যাবো 4, 15 থেকে 9 বাদ দিলে 6, 64 বছর। তো যে কোনো প্রসেসেই করো, আনসার 64। এটাও করতে পারো, এটাও ইজি। আর যারা বুঝতে পারলে এটা যে কিভাবে করলাম আমি, তো এটাও ইজি। আর যারা বুঝতে পারলে না তারা এইভাবেও করতে পারো, তবে আমি বলবো যে এই প্রসেসটা করার চেষ্টা করো। এই প্রসেসটা আমি তোমাদেরকে আবার শেখাবো, যারা বুঝতে পারোনি তাদের টেনশন নেওয়ার কোনো দরকার নেই, কারণ আমি তোমরা হয়তো বুঝেও যাবে, কারণ আমি অনেকটা ইজি প্রসেসেই বোঝালাম।
যেহেতু প্রত্যেককে এখানে 7 বছর গড় বয়স বাড়লো, মানে আগে ধরে নাও গড় বয়স 15 ছিল, মানে আমি মনে মনে ধরে নিলাম প্রত্যেকেই 15 15 15 15 15, 7 বছর করে বাড়লো, মানে এবার প্রত্যেকেই হয়ে গেল 22 22 22 22 22, তার মানে প্রত্যেককে 7 করে বাড়ছে। আর টোটাল আমি এখন মানে 7 জন ব্যক্তি রয়েছে, তো 7 জনকে 7 করে বাড়িয়েছে, মানে টোটাল 49 বৃদ্ধি পেয়েছে। সেই কারণে আমি 49টা আগের গড়ের সঙ্গে যোগ করলাম, দিয়ে আনসার পেলাম। নেক্সট দেখো, এখানে বলেছে একটি সংখ্যাকে 5:7 অনুপাতে ভাগ করা হয়। যখন প্রতিটি সংখ্যার সাথে 6 যোগ করা হয়, অনুপাতটি হয়ে যায় 7:9। বৃহত্তর সংখ্যাটি কত? তাহলে একটি সংখ্যাকে 7 অনুপাতে ভাগ করা হয়, এটা হচ্ছে এটা ভুল দিয়েছে, মানে তোমার হচ্ছে এখানে লাইনটা হতো যে দুটি সংখ্যার অনুপাত 5:7, প্রতিটি সংখ্যার সঙ্গে 6 যোগ করলে আমার কত হয়ে যাচ্ছে, 7:9 হয়ে যাচ্ছে। তাহলে বৃহত্তর সংখ্যাটি কত? তো এখান থেকে দেখে বুঝতে পারছি যে বৃহত্তর সংখ্যাটি 7-এর গুণিতক হওয়া উচিত। যদিও ডব্লিউবিপি ডিভিজিবিলিটি রুলস নিয়ম মানে না, কিন্তু যদি মানতো তাহলে আনসার আমার বৃহত্তর সংখ্যা একটাই 7-এর গুণিতক 21 হতো। কিন্তু যদি রুলসটা না মানে তাহলে সেক্ষেত্রে একটা প্রবলেমস হতে পারে যে 21 নাও হলেও হতে পারে। বা আমি যদি 6 যোগ করে তোমার হচ্ছে 9-এর গুণিতক হওয়া উচিত, 6 যোগ করলে এখানে 6 আর 7-এ 27 হচ্ছে, তাও 9-এর গুণিতক হচ্ছে, তার মানে এখানে 21ই আনসার হবে। দেখো এটার সঙ্গে যদি 6 যোগ করো তাহলে কত হচ্ছে, 27 হচ্ছে। আর সংখ্যা দুটি 6 যোগ করলে অনুপাতটা 7:9, তার মানে বৃহত্তর সংখ্যাটিকে 9-এর গুণিতকে হতে হবে, তাও দেখো 9-এর গুণিতকেই আছে, তার মানে আনসার 21ই হবে। তার মানে অঙ্কটা না করে আমরা আনসার বের করে নিলাম। এবার দেখো অঙ্কটা আমি করছি, দুটি সংখ্যার অনুপাত 5:7। এবার দেখো এখানে আমি ধরে নিলাম সংখ্যাগুলো 5x 7x। কেন ধরলাম? কারণ তোমাদের না হলে অসুবিধা হবে, যে তোমরা হয়তো ক্যালকুলেশন করতে পারবে না। তো এখানে 5x, এবার প্রত্যেকটির সঙ্গে 6 যোগ করলাম, তো 6 যোগ করছি, 6 যোগ করলাম, আর 7x এর সঙ্গেও 6 যোগ করলাম। ঠিক আছে, অনুপাতটা কত হয়ে যায় এই 6 যোগ করার পর 7/9 হয়ে গেল। এবার কোনাকুনি গুণ করো, 5 নং 45x প্লাস 6 নং 54 ইকুয়ালস টু 7 7 49x প্লাস 6 7 42। ঠিক আছে, এবার এক্সটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে 45 থেকে 49x বাদ দিলে -4x, আর 42 থেকে যদি 54 বাদ দিই তাহলে হয়ে যাবে তোমার 12, আই থিঙ্ক 12 হয়ে যাচ্ছে। 42 থেকে 54 বাদ দিলে 12 হয়ে যাচ্ছে। তাহলে এক্সের ভ্যালু কত, -12, যেহেতু 54 ওদিকে গেল মাইনাস এলো, -12 মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এক্সের ভ্যালু 4 দিয়ে কাটলে 3। তাহলে এক্সের ভ্যালু 3 হলে বৃহত্তর সংখ্যাটা কত, 7x মানে 3, এক্সের ভ্যালু 3, তার মানে 7 × 3 মানে হয়ে যাবে 21। তার মানে সঠিক উত্তর হয়ে গেল 21 হয়ে গেল বৃহত্তর সংখ্যা। তাহলে অঙ্কটা আমরা প্রসেস অনুযায়ীও করলাম, প্লাস হচ্ছে ডিভিজিবিলিটি রুলস দিয়েও করলাম। ডিভিজিবিলিটি রুলসটা খুব কাজের জিনিস, তো এটা তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। যদি দেখো 4200 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে বন্টন করা হলো যাতে A:B 2:3, B:C 6:5 অনুপাতে ভাগ হয়, তাহলে বি এর অংশ কত? তো এখানে বি এর অংশ জানতে চেয়েছে, A:B = 2:3, তাহলে এখানে বিটা দেখতে পাচ্ছি কমন, তো কমন জিনিসের ভ্যালু সমান থাকা উচিত, কিন্তু এখানে সমান আছে কি? সমান নেই, তাহলে আমাকে সমান করতে হবে। এটা 6 আছে, তাহলে এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলেই সমান হয়ে যাবে, তাহলে 4:6। তাহলে দেখো এখানেও B6, এখানেও B6, তার মানে আমি A:B:C সমান কত পেয়ে গেলাম, 4:6:3। বোঝা গেছে? 4 এখানে 3 নেই, এখানে রয়েছে 5, B:C এর ভ্যালু রয়েছে 5, তো 4:6:5 হলো A:B:C। এবার বি এর অংশ কত? বি এর অংশ হচ্ছে এখানে দেখতে পাচ্ছি 6, মোট অংশ কত, 4 আর 6 হচ্ছে 10 আর 5 15 ইন্টু টোটাল কত টাকা রয়েছে, 4200 টাকা, তাহলে 4200 দিয়ে গুণ করে দাও, এটাই বি এর অংশ, এটাই হচ্ছে বি এর অংশ। ক্যালকুলেশন করো, 3 দিয়ে করলে এটা হয়ে গেল 2, 3 দিয়ে করলে এটা হয়ে গেল 5, আর 5 দিয়ে এটাকে কাটলে 5 × 8 = 40, 2 × 20, 4 × 5 = 20, 0 480, তাহলে 480 দিয়ে গুণ করলে তাহলে বি এর ভ্যালু হয়ে গেল 0, 4 × 2 = 8, 8 × 2 = 16, 1680 টাকা হয়ে গেল বি এর ভ্যালু। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 1680 টাকা। নেক্সট দেখো, এবার এখানে বলেছে P:2Q এর মান 4:3,
Q/R এর মান 5:2 হয়, তাহলে P/Q/R এর মান কত? তাহলে এটা আমি তোমাদেরকে অনেকবার করালাম, তো এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম। হোমওয়ার্কের আনসার প্রত্যেকে আমাকে কমেন্ট বক্সে দেবে, এবং যারা ঠিক করছে তাদেরকে চেষ্টা করবো আমি লাভ রিয়াক্ট দিয়ে দেওয়ার। এবার নেক্সট দেখো, নেক্সট বলেছে আমান, কালাম এবং মননের গতির অনুপাত হচ্ছে 2:3:4। একই দূরত্ব অতিক্রম করতে যথাক্রমে আমান, কামাল এবং মননের সময়ের অনুপাত কত? তাহলে আমান, কামাল আর মননের গতির অনুপাত, ভেলোসিটি, গতির অনুপাত কত? 2:3:4। এবার কিসের অনুপাত বের করতে বলেছে? সময়ের অনুপাত। তার মানে সময়ের অনুপাত কত হবে? আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যখন গতিবেগের অঙ্ক করিয়েছিলাম, তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে গতি আর সময় পরস্পর ব্যস্ত অনুপাতে রয়েছে। কেন? কারণ গতি বাড়লে সময় কম লাগবে, মানে যত স্পিডে গাড়ি চলবে, মানে যত ভেলোসিটিতে গাড়ি চলবে তত কম সময় লাগবে, তাড়াতাড়ি আমি পৌঁছে যাব। আর যত ধীরে ধীরে গাড়ি চলবে তত বেশি সময় লাগবে। তাহলে গতি আর সময় পরস্পর ব্যস্ত অনুপাতে রয়েছে। তাহলে সময়ের অনুপাত বের করার জন্য কিচ্ছু করার দরকার নেই, জাস্ট এটাকে উল্টে দাও। উল্টে দিলে কি হবে? 2টা 1-এর 2, 3টা 1-এর 3 আর 4টা 1-এর 4। তাহলে 2, 3, 4-এর লসাগু আমরা 12 জানি, 12 হয়। তো 12 দিয়ে টোটাল গুণ করে দাও। 12 দিয়ে গুণ করলে এটা ক্যালকুলেশন করে 6 হয়ে যাবে। আর এটা যদি 12 দিয়ে গুণ করো 3 4-এ 12, আর এটা 12 দিয়ে গুণ করলে 3 4-এ 12 3। তো এখানে 6:4:3 হয়ে যাবে সময়ের অনুপাত। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। যেহেতু গতি এবং সময় পরস্পর ব্যস্ত সম্পর্কে রয়েছে, তো অনুপাতটা জাস্ট উল্টে দেবে। তো উল্টে দিলে 2টা 1-এর 2, 3টা 1-এর 3 আর 4টা 1-এর 4 হয়ে যাবে। নেক্সট এবং আজকের লাস্ট অঙ্ক দেখো, এখানে বলেছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 50, তাদের গড় সমানুপাতিক হচ্ছে 15। তাহলে সংখ্যাগুলি কত হবে? গড় সমানুপাতিক মানে হচ্ছে মিন প্রপোর্শন, মিন প্রপোর্শন বা মধ্য সমানুপাতি। তো গড় সমানুপাতি যা মধ্য সমানুপাতিও তাই। তো মধ্য সমানুপাতি আমি তোমাদেরকে করিয়েছিলাম, মধ্য সমানুপাতি। তো মধ্য সমানুপাতিতে একটা জিনিস দেখেছিলে যে মধ্য সমানুপাতি কীরকম ছিল। ধরে নাও 2x আর এখানে 3 ছিল, তাহলে মধ্য সমানুপাতিকে কী লিখতাম? 2/x = x/3 লিখতাম। তাহলে x² = 2 × 3 লিখতাম। তাহলে x সমান হচ্ছে √2 × 3। তার মানে আমি মধ্য সমানুপাতিটা কী পেয়েছিলাম? রুটের মধ্যে এই দু সাইডের যে অঙ্ক বা দুটো সংখ্যার গুণফল। তার মানে মধ্য সমানুপাতি মানে হচ্ছে সংখ্যা দুটোর গুণফল। তার মানে মধ্য সমানুপাতি বলতে আমরা কি বুঝি? √x আর y এর গুণফল, x × y। তো এখানে x হচ্ছে একটা সংখ্যা, y হচ্ছে একটা সংখ্যা। তো এটা হচ্ছে আমরা বুঝি মধ্য সমানুপাতি বলতে। তো এখানে দেখো আমি দুটি সংখ্যা x আর y এর যোগফল কত বলেছে? 50, আর মধ্য সমানুপাতি √xy বলেছে এখানে 15। তো আমি রুটটা যদি তুলে দিই তাহলে xy = কত? এদিকে বর্গমূল তুললে ওইদিকে কী হয়ে যাবে? বর্গ। আর বর্গ যদি হয়ে যায় তার মানে এখানে হয়ে যাবে আনসার 25, 15, 15, 225। এবার দেখো এই অঙ্কটা তোমাকে যেটা করতে হবে, যারা বীজগণিতের সূত্র জানো, a+b² সূত্রে তোমাকে করতে হবে। তার মানে এখানে x + y আছে = 50। আমি উভয় দিকে বর্গ করে দিলাম। বর্গ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে, বা এখান থেকে তোমরা গুণ করেও করতে পারো, অপশান নালিফাই করেও করতে পারো, যে কোনো যেটা অপশান হবে সেটাই করতে পারো। তো 25 25 গুণ করলে 625 হয়, এখানে 225 হওয়া উচিত, এটা হচ্ছে না। 35 আর 15 গুণ করলে 225-এর বেশি হবে, এটাও হবে না। আর 40 আর 10 যদি গুণ করি তাহলে 400 হবে, এটাও হবে না। তার মানে একটাই অপশান পড়ে থাকছে 45 × 5। গুণ করেও দেখে নিতে পারো। 5 5 25-এর 5, হাতে 2, 4 5 20 আর 2 22। তো আনসার আমরা পেয়ে গেছি, কিন্তু তোমাদের প্রসেসটাও শিখিয়ে দিই। তো প্রসেস হচ্ছে, এখানে দেখো উভয় দিকে বর্গ করলাম। এবার এটাকে আমি লিখতে পারি x - y তার হোল স্কোয়ার + 4xy। তাহলে দেখো আগেরটাই ফিরে পাবো। এটাই হচ্ছে x + y তার হোল স্কোয়ারের সূত্র। এটাও একটা সূত্র, তোমাদেরকে যখন বীজগণিত করাবো তখন পুরো এক্সপ্লেন করে দেখাবো যে কেন হলো। আর এটা হচ্ছে এখানে হয়ে যাবে 2500। এবার দেখো x - y তার হোল স্কোয়ার = 2500 - 4xy, তাহলে 4 × 225। তো 225-কে যদি 4 দিয়ে গুণ করো তাহলে আলটিমেটলি আমরা x - y তার হোল স্কোয়ার = কত পাবো? এটাকে 4 দিয়ে গুণ করলে 2500 - 4 দিয়ে গুণ করলে 4 5 20, শূন্য হাতে থাকলো 2, আর 4 2 8 আর 2 10, শূন্য হাতে থাকলো 1, 4 2 8 আর 1 9, 900। তো 900 পেলাম। তাহলে 2500 থেকে 900 বাদ দিলে আমরা পেয়ে গেলাম 1600, x - y তার হোল স্কোয়ার। তাহলে x আর y এর x - y কত হবে? √1600, কারণ এখানে স্কোয়ার তুললে এদিকে বর্গমূল করতে হবে। তার মানে আলটিমেটলি আমরা পেলাম 40। তাহলে x + y = 50, x - y = 40। তাহলে দুটোকে যদি যোগ করি
তাহলে যোগ করলে ওয়াই ওয়াই কেটে যাবে, 2x ইকুয়ালস টু হয়ে যাবে 90, তাহলে x ইকুয়ালস টু হয়ে যাবে 45 আর y ইকুয়ালস টু হয়ে যাবে তখন 45, যে কোনো একটাতে বসাও 45, ওয়াইয়ের ভ্যালু পেয়ে যাবে তুমি 5, তার মানে 45 আর 5 হয়ে যাবে সঠিক উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কী টাইপের প্রশ্ন তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমি নেক্সট দিন সুবিদ দাসের বই থেকে আরও তোমাদের রেশিও প্রপোর্শনের অঙ্ক করাবো, এবং রেশিও প্রপোর্শন করলে তোমাদের 3টে চ্যাপ্টারে খুব সুবিধা হবে। সব থেকে বেশি সুবিধা হবে সময় দূরত্ব গতিবেগে, তারপরে তোমাদের সুবিধা হবে তোমাদের মিশ্রণের অঙ্ক করতে, তারপর তোমাদের সুবিধা হবে শতকরার অঙ্ক করতে, এবং তারপর তোমাদের সুবিধা হবে যে চ্যাপ্টারটা রয়েছে, আচ্ছা বলেই দিলাম, শতকরা। লাভ ক্ষতিতে মোটামুটি সুবিধা আছে কিন্তু অতটাও নেই। এই কতগুলো চ্যাপ্টারে তোমাদের খুব সুবিধা আছে যদি অনুপাত সমানুপাতটা ভালো করে রপ্ত করে নিতে পারো। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার জন্য টাটা।